आपकी আদালতে উদ্ধব ঠাকরের শিবসেনা নেতা সঞ্জয় রাউতের উপর অভিযোগ হলো যে উনি সেন্সেশন তৈরি করতে স্টান্ট করেন। সঞ্জয় জি, আপনার সম্পর্কে সবাই জানে আপনি একজন ক্রাইম রিপোর্টার ছিলেন। আপনি যখন ক্রাইম রিপোর্টার ছিলেন আপনি খুব ভালো চাঞ্চল্যকর খবর লিখতেন। তাই মনে হচ্ছে সেই অভ্যেসটা এখনো রয়েছে। আপনার বয়ানের মাধ্যমে, আপনার লেখার মাধ্যমে রাজনীতিতে রোজই সেন্সেশন ক্রিয়েট করেন। রাজনীতি এখন সবচেয়ে বড় অপরাধ হয়ে উঠেছে। রাজনীতিতে আজকাল সবচেয়ে বেশি অপরাধ হয়ে চলেছে। আপনি যেমন বলেছেন যে আমি স্টান্ট করি, আমরা করি, আমাকে আপনি একটি উদাহরণ দিন যে এটি স্টান্ট। একটা কেন, অনেকগুলো উদাহরণ দিচ্ছি আপনাকে। প্রথম উদাহরণ, কিছুদিন আগেই আপনি বলেছেন যে শিবসেনার নাম আর নির্বাচনী প্রতীক পাওয়ার জন্য 2000 কোটি টাকার লেনদেন হয়েছে। এতে দোষের কি আছে? আপনি বলুন সঠিকটা কি। আমি আপনাকে সঠিক কথাটা বলব। আমি সবসময় সঠিক কথাই বলি। আর রাজনীতিতে আজ সবকিছু টাকার খেলা, এটা তো আদালতও একমত হবে এই ব্যাপারে, এমনকি বিচারকও একমত হবেন। রাজনীতিতে টাকার সবচেয়ে বড় খেলা চলছে। আর টাকা ছাড়া এত বড় পার্টি কি কেউ এমনি এমনি ভাঙতে পারে? সরকার গঠন হয়, সরকার পড়েও যায়, আর সেটা হয় টাকার জোরে, পুরোপুরি টাকার। কিন্তু মুখ্যমন্ত্রী যে একনাথ সিন্ধে, তিনি বলেছেন যে নির্বাচন কমিশন একটা স্বাধীন প্রতিষ্ঠান। এই দেশের এখন কোনটা নিরপেক্ষ আর কোনটা স্বাধীন সেটা আমায় বলুন তো, আপনিই বলুন। এখন শেষ যে আশার আলো সেটা হলো সুপ্রিম কোর্ট। বাকি বিচার বিভাগ হোক, নির্বাচন কমিশন হোক, সেন্ট্রাল ইনভেস্টিগেশন এজেন্সি হোক, আমি এটাই বলেছিলাম যে মহারাষ্ট্রের রাজনীতির খেলা এখনো অবধি প্রায় 2000 কোটি টাকা খরচ হয়েছে, ঠিক আছে তো? আর তাতে এই প্যাকেজে শিবসেনার নাম ও নির্বাচনী প্রতীক রয়েছে। মহারাষ্ট্রে একটা গোটা দেশে একটা ঘোষণা বা কথা খুবই জনপ্রিয়। আমাদের এই ট্যাবলো বের হয়, লোকে বলে 50 খোকা, একদম ঠিক আছে, আমরা জানি। এই 50 খোকা মানে অর্থাৎ আপনি 50 কোটি টাকা কি দিয়ে কিনেছেন, এটি সমগ্র মহারাষ্ট্র এবং দেশেও লোকে জানে, আর এটা ওনারা অস্বীকারও করবেন না। এখন দেখুন, আমাদের 50 জন এমএলএ চলে গেলে 50 খোকা হিসেব করলে সেটা 2000 কোটি টাকা হয়ে যায়। তাহলে কি আমি ভুল বলেছি? এবং এর ভিত্তিতে নির্বাচন কমিশন সংখ্যাগরিষ্ঠতা দেখেছে যে ভোট গণনা হয়েছে এই 50 জনের। তাহলে আপনি নির্বাচন কমিশনকে বলেছেন যে 2000 কোটি টাকা খরচ হয়েছে আর তারপরে এই সরকার গঠন হয়েছে। যে কথাটা গোটা দেশ জানে তা নির্বাচন কমিশন জানে না। এই দেশের প্রতিটি শিশু যেটা জানে, তবে এত বিদ্বান নির্বাচন কমিশন তাদেরও তো জানা উচিত। ঠিক কথা বলছি তো? সিন্ধে সাহেব তো বলেছেন 2000 কোটি শুধু কথার কথা। আমি খুব কম ডেটা নিয়েছি। আমি আপনাকে আসল ডেটা বলবো এবং সবকিছুর হিসাব দিয়ে দেবো। উনি বলছেন যে শিবসেনার 384 কোটি টাকার যে সম্পত্তি আছে সেটা নিয়ে সঞ্জয় রাউত বেশি চিন্তিত, ওটা যেন হাত থেকে চলে না যায়। এখন এই দেশের রাজনীতিতে 300 কোটি কি কোনো সংখ্যা হলো? আপনি আমাকে বলুন, আমাদের এত পুরনো পার্টি, 50 বছরের বেশি সময় ধরেই দল আছে, এত বছর আমরা মুম্বাই বা কেন্দ্রে কাজ করেছি, তাহলে একটা পার্টির ফান্ড হিসেবে এই 300 বা 400 কোটি টাকা জমা রাখলে মানে সিন্ধে সাহেবের কষ্ট হওয়ার কোনো দরকার নেই তো এর মধ্যে, তাই না? কারণ হলো তার মনে হয় যে এটা খুবই কম। তিনি তো এও মনে করেন যে ওরা মাতোশ্রীও কবজা করতে পারেন, কারণ মাতোশ্রীকে বালা সাহেব একটা ফ্লোর এক ভাইয়ের নামে, দ্বিতীয় ফ্লোর আরেক ভাইয়ের নামে, আর তৃতীয় ফ্লোর শিবসেনার নামে উৎসর্গ করেছিলেন। দেখুন, এই লোকগুলো নির্বাচন কমিশনের মাধ্যমে শিবসেনা এবং আমাদের তীরধনুককে কবজা করে ফেলেছে। তারা 2-3 মাস ধরে রাখতে পারে যদি, তখন তাদের শক্তি দেখাবো। এই পুরো যে গোলমালটা সেটা কয়েকদিনেরই খেলা। আসল শিবসেনা তো জনসাধারণের মধ্যেই আছে। এখন দেখতে থাকুন না ভবিষ্যতে কি হয়। কিন্তু ওদের কাছে তো 40 জন এমএলএ আর 12 জন সাংসদ রয়েছে। 40 এমএলএ থাকলেই পার্টি হয় না। কে জিতিয়েছে 40 জন এমএলএ-কে? কে তাদের বিধায়ক করেছে? দল করেছে, উদ্ধব ঠাকরে বাবু করেছেন, তারা বালা সাহেব ঠাকরের নামে নির্বাচিত হয়েছেন। আমরা সবাই কঠোর পরিশ্রম করেছি, জনগণ তাদের ভোট দিয়েছে। এখন নির্বাচন কমিশনের কাছে আবার নির্বাচন লড়তে বলুন এবং তাদের জিতে আসতে বলুন, আর তারপরে আমরা জানতে পারবো আসল শিবসেনা ঠিক কোথায়। সঞ্জয়জি, আমি নির্বাচন কমিশনের কথা শুনেছি। নির্বাচন কমিশন বলেছে যে শিবসেনা যেভাবে চলছিল একটা অগণতান্ত্রিক দল ছিল, এবং উদ্ধব ঠাকরে তার কর্মীদের বলেছিলেন যে গণতন্ত্র এখনো বেঁচে আছে। আপনি শিবসেনার কথা বলছেন। এই দলে কাকে সভাপতি করা উচিত, দলে কাকে কোন কাজ দেওয়া উচিত,
শিবসেনা কোন দিশাতে যাবে এইসব আমরা ঠিক করব। ঠিক আছে, নির্বাচন কমিশন আচরণবিধি তৈরি করেছে এবং আমরা তা অনুসরণ করব, কিন্তু এখন টিএন সেশন নেই। যখন সেশন সাহেব ছিলেন তখন এইসব হতো, আমরা মেনে নিতাম। কিন্তু আজকের নির্বাচন কমিশনের আত্মশুদ্ধি দরকার, এটাই ওদের দরকার। তাহলে আপনার কেন এটা মনে হয় যে শিবসেনা যদি ঠিকঠাক চলছিলই, তাহলে শিবসেনার নাম, শিবসেনা নির্বাচনী প্রতীক এইসব একনাথ শিন্দের দলকে কেন দেওয়া হলো? দিল্লিতে বসে থাকা বিজেপি নেতাদের জিজ্ঞাসা করুন। ঠাকরের শিবসেনা যা শুধু ঠাকরে সাহেবের সঙ্গে যুক্ত থাকবে, এটা তো আপকি আদালত, এটা রাজা শর্মা বাবুর প্রোগ্রাম। এখানে কেউ এখানে এসে লাইট লাগাতে এসে বলবে, এই যেমন কার্পেন্টার এসে বলবে আমি বানিয়েছি, এটা এখন আমার কোট। কিভাবে সেটা হতে পারে? এটা কি করে সম্ভব? এটা হলো রাজা শর্মা বাবুর ব্র্যান্ড, এটা আপনার সাথেই থাকবে আর আপনার সাথেই চলবে। তাহলে আপনি এই নিয়ে চিন্তিত কেন যে নাম চলে গেল, নির্বাচনী প্রতীক চলে গেল? যদি ঠাকরের ব্র্যান্ড হয় তাহলে আমরা আবার চালিয়ে নেব। কেন চলবে না? শুধু ঠাকরে ব্র্যান্ডেই আজ অব্দি চলেছে। শিন্দেও তো ঠাকরে ব্র্যান্ডেরই প্রোডাক্ট। দেখুন, ঠাকরে বাবু ছাড়া এরা বাঁচতে পারে না, এই জন্যই তারা ঠাকরে নাম নিয়েছে। এখন দেখুন তারা কি নিয়েছে, তারা শিবসেনা নিয়েছে, তারা তীর ধনুক নিয়েছে। কেউ আমাকে বলেছে যে কাল তিনি সুপ্রিম কোর্টে যাচ্ছেন এবং বলছেন আমাদেরও ঠাকরে নামটাও দিন। এইটুকুই বাকি আছে, কারণ ঠাকরে ছাড়া এরা চলতেই পারে না। তাহলে দুজনের মধ্যে আপোষ করে দিচ্ছেন না কেন? ঠাকরের নামও থাকবে আর পার্টিও থাকবে। কোনো দরকার নেই, এখন সব দরজা বন্ধ। আমরা আপনাকে বের করে দিইনি, আপনি পালিয়ে গেছেন। আপনি ভয় পালিয়ে গেছেন, আপনি ইডি আর সিবিআই এর ভয় পালিয়ে গেছেন। আপনি এটা ভাবেননি যে দল আপনাকে জন্ম দিয়েছে, যে দল আমাদের নাম দিয়েছে, যে দল সবই দিয়েছে, সেই দলের পিঠে ছুরিকাঘাত করে যদি পালিয়ে যান তাহলে তার সাথে সম্পর্ক রাখবো কেন? শিবসেনা ক্ষমতার সংকটে ভোগে না, ক্ষমতা আসে ক্ষমতা যায়, এটা এমন কি ব্যাপার? আমরা চলে গেছি, কালকে আবার ফিরে আসবো। মহারাষ্ট্র আছে, এই দেশ আছে, জনগণ সব দেখছে। কিন্তু আমি তো সামনাতে একটা খুবই চাঞ্চল্যকর এডিটোরিয়াল পড়েছি, যাতে লেখা ছিল যে মহারাষ্ট্রের সরকারকে বাঁচিয়ে রাখতে হলে, এটাকে চালাতে হলে জাদুটোনা হয়, এইসব বশীকরণ আর কালো পুতুলের কারবার হয়। আপনি যান এবং জনসাধারণের কাছে এই বিষয়ে সার্ভে করুন এবং জনসাধারণকে বলে দেবেন। আসলে কি হয় এটা? হ্যাঁ, আপনি মন্ত্রণালয়ে গিয়ে দেখুন, মন্ত্রণালয়ে গিয়ে দেখুন আপনি, বা সিএম হাউসে গিয়ে দেখুন কি হচ্ছে। গৌহাটিতে আপনি যে মন্দিরে গিয়েছিলেন সেখানে কি করছেন? কার কার পুজো করেছিলেন? আমি পড়েছিলাম যে ওরা কামাখ্যা মন্দিরে গিয়ে মহিষ বলি দিয়েছিলেন। ক্ষমতায় থাকতে, ক্ষমতায় আসতে, সবকিছু ঠিকঠাক করতে বলি দিয়েছিলেন, সবাই জানে। এতে লুকোনোর কি আছে? এটি একটি বড় রহস্য যা আপনি বলতে যাচ্ছেন, তাই না? মহারাষ্ট্রের প্রতিটি বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করুন জাদু ফাদু এসব কি হচ্ছে মহারাষ্ট্রে। আমি এমন একজনকে জিজ্ঞাসা করেছি যে মহারাষ্ট্রের প্রতিটি বাড়ি, মহারাষ্ট্রের ঘরে ঘরেই পরম্পরা নেই, সবই কুসংস্কার। এই ধরনের কোনো ব্যাপারই নেই। করেছে তার কি কোনো ফল ওরা পেয়েছে নাকি? কিচ্ছু না। সরকার জাদু ফাদু করে এসেছে, জনতা সশ্রদ্ধভাবে ওদের তাড়িয়েও দেবে। কিন্তু আপনি তো লিখেছেন যে সুপ্রিয়া ম্যামের শাড়ি পুড়ে গেছে, কারোর তো অ্যাক্সিডেন্টও হয়ে গেছে। যথেষ্ট হয়েছে। মহারাষ্ট্রে আজকাল অনেক কিছু চলছে, দিনে দিনে দুর্ঘটনা বাড়ছে, দিন দিন বেড়ে চলেছে, এবং লোক বলছে যে জাদু ফাদু হচ্ছে। সরকার জাদুর নামে এত কুখ্যাত হয়ে গেছে। আমি আপনাকে মনে করি যে ওতে কি লেখা ছিল। ওতে লেখা ছিল সুপ্রিয়া সুলে ম্যামের শাড়িতে আগুন লেগেছিল, লিফটে অজিত পাওয়ার আটকে গিয়ে মরতে মরতে বেঁচেছেন, বালার সাহেব থুরাট তার কাঁধের হাড় ভেঙেছেন, ধনঞ্জয় মুন্ডের দুর্ঘটনা ঘটেছে, সঞ্জয় রাউত জেলে গেছেন। এইসব নাকি ওই জাদুটোনার জন্যই হয়েছে। বিনায়ক বাবু মারা গেছেন, আমাদের আরেকজন মেম্বার। এটা লোকে বলেছে, সেটাই ব্যাপার। একটা লাইন আপনি পড়তে ভুলে গেছেন যে এটা মহারাষ্ট্রের মানুষের ভাবনা। হ্যাঁ, ওখানে পাবলিক সেন্টিমেন্টের নামে লেখা আছে, তবে এটা লেখা আছে যে সব বিরোধী দলের নেতারা হাসপাতালের বিছানায় শুয়ে থাকবেন। এটাই সরকার ও কিছু লোকের ইচ্ছা আছে যে আমাদের মতোই মানুষগুলো যারা সোচ্চার হয়, যারা সত্য কথা বলে, আর যারা ভয় পায় না, তাদের জেলে রাখা হোক বা শেষ করে দেওয়া হোক, তা যে কোনো উপায় হোক, তবুও আমরা বেঁচে আছি। ঠিক আছে তো? আমরা এত দূর এসে গেছি আদালতে। তাই ব্যাপারটা হচ্ছে, আমার মনে হয় এটি মাত্র কয়েক দিনের ব্যাপার। খুব তাড়াতাড়ি এই দেশ আরেকবার স্বতন্ত্র। তাহলে কিছুদিনের মধ্যেই ওই কালো জাদু শেষ হয়ে যাবে। জাদু তো জাদুই হয়। বালাসাহেব ঠাকরের একটা জাদু ছিল, আমি সেই জাদুকে মেনে চলি।
কিন্তু ওতেও তো আপনি লিখেছেন যে উদ্ধব ঠাকরেও অসুস্থ হয়ে পড়েছেন, বর্ষায় ওনার ওপর জাদুটোনা করা হয়েছে। যা হচ্ছিল গত ৬-৭ বছরে, যা চলছিল, পুরো মহারাষ্ট্র টেনশনে ছিল। উদ্ধব ঠাকরের মতন মানুষ অসুস্থ হয়ে পড়েছিলেন, অচেতন হয়ে পড়লেন। অচেতন হওয়ার পর এই সরকারকে ফেলে দেওয়ার পরিকল্পনা করতে শুরু করেছিল আমাদের নেতা বিছানায়, আমাদের নেতা হসপিটালে, আমাদের নেতা অজ্ঞান, এবং তার কিছু সঙ্গী এর সুযোগ নিয়ে সেটা সদ্ব্যবহার করে সরকারের পতন ঘটাচ্ছে। তার মানেটা কি? এটা কোন রকমের মানবতা? এটা কি রকমের হিউম্যানিটি? কিন্তু আপনি তো তার বিরুদ্ধে কোর্টে গিয়েছিলেন। লড়তে থাকবো আমাদের সারা জীবন। কিন্তু তো এটা লড়ার বিচিত্র জন্য। নয় যে আপনি আদালতে লড়ছেন এবং তারপর আপনি লিখছেন যে বিচার ব্যবস্থা কিছু লোকের রক্ষিতা হয়ে গেছে। হ্যাঁ, আমি এটা লিখেছি আর মেনে নিচ্ছি। এই কথাটা আমি একা বলছি না। যদি একা বলতাম তো মেনে নিতাম যে ভুল করেছি। হ্যাঁ, আমার ভুল হয়েছে। আজ গোটা দেশ, বড় বড় লোক আইনের বিষয়ে কিন্তু এই একই কথা বলছে যে এই দেশে ন্যায় বিচার পাওয়া যাচ্ছে না। তাই বলেছি সর্বোচ্চ ন্যায়ালয় অর্থাৎ আমাদের সুপ্রিম কোর্ট সেটাই একটা আশার আলো যেটা বেঁচে আছে। আমার মনে হয় সেখানেই এখনো ন্যায় আপনি পাবো। একটু বেশি চাঞ্চল্য তৈরি করেন না। আপনি বলেছেন এই সংসদ হিজড়েদের মহল হয়ে গেছে। আমি এই কথা বলিনি। তিনি মহারাষ্ট্রের এক কবি, তার নাম আন্না ভাট সাঠে। এটা তাঁরই লেখা একটি কবিতা, ঠিক আছে? আপনি দেখুন, আরও থাকবে অনেকগুলো। আপনি লিখেছেন যে কার কাছে দুঃখ প্রকাশ করব, কারণ এখানকার বিচার ব্যবস্থা দুর্নীতিতে কলুষিত। ডেফিনেটলি কেউ গভর্নর নয়, ন্যায় বিচার দেওয়ার পরপরেই কেউ রাজ্যসভায় যায়, কেউ রাজ্যপাল হয়, কেউ কোনো কর্পোরেশনের চেয়ারম্যান হয়, বা এমনকি ন্যায়মূর্তি যিনি হন, বিচারক হিসেবে যিনি বসেন, ঠিক আছে তো? তিনি যখন চেয়ারে বসেন, আমার মনে হয় আপনি যদি নিজেকে নিরপেক্ষ মনে করেন তাহলে আপনার অবসরের পর কোনো রাজনৈতিক পদে যাওয়া উচিত নয়। এটা অনৈতিক। ওদের নজর থাকে আপনার অবসরের ওপর। আমি কি পাবো সেই হিসেবে যদি উনি বিচার করেন, তাহলে আপনার উপর ভরসা করবোটা কি করে আচ্ছা, আপনি আমরা? কি ভয় পান না যে মাঝে মাঝে আপনি বিচার বিভাগকে রক্ষিতা আমি বলেন? এই কথা বলিনি, এই রক্ষিতা শব্দটা ব্যবহার করিনি। আমরা নিশ্চয়ই কিছু টিকা টিপ্পনি করেছি, কিন্তু কিন্তু দেখুন না, এটা তো আপনার নামেই ছাপা না, হয়েছে। এখন কিছু আর দেখুন, প্রকাশ হলে না, এটা সঞ্জয় রাউতের টুইট। এটা মারাঠিতে আপনি লিখেছেন যে এটার অনুবাদ কি হবে একবার বলুন। আপনি বলেছেন হি ন্যায় ব্যবস্থা কাহি কাঁচা রাখেল ঝাল। আরে, ইনি আমাদের মহারাষ্ট্রের এক বড় কবি ছিলেন যার নাম আন্নাভাউ সাঠে। তার এটা একটি কবিতা যা আমি আপনি লিখেছিলাম। কোথাও এই আর লিখেছেন কি। যে এটা ওনার কবিতা? না না, ওটা আপনার হাতে এটা তো দেখুন, দেখুন, আপনি এটা তো না না, আপনার টুইটার। আপনার হাতে মানে এটা আপনার একটি নিজের হাতে লেখা। অর্ধেকখানা কাগজ রয়েছে। লোকে সবসময় আমাকে নিয়ে অর্ধেক খবরই বলে। অদ্ভুত ব্যাপার, আশ্চর্য। তাহলে পুরো ব্যাপারটা বলে দিন। না না, এটা আমার কবিতা নয়, তবে যে ভাবনা আছে তা সারা দেশের ভাবনা, সেটা ঠিক। আরেকটা বক্তব্য আমার কাছে আছে যাতে আপনি বলেছেন, এনফোর্সমেন্ট ডিরেক্টরকে বলেছেন, ইডিকে বলেছেন যে আমার সাথে পাঙ্গা নেবেন না, আমি একজন নাঙ্গা মানুষ। হ্যাঁ হ্যাঁ, তাতে দোষের কি আছে? আমি কি ভুল কিছু বলেছি নাকি? কিন্তু আমার মতন একজন নাঙ্গাটা ভুল মানুষকে বলেছিলেন নাকি পাঙ্গা নেবেন না? এটা ভুল। দুটোই। নগ্ন মানুষ আমার কিছুই নেই। শ্রী বালাসাহেব ঠাকরের আদর্শ আছে। আমার হাতে 5 টাকার একটা কলম আছে যা আমি এখন ব্যবহার করি। এটাই আমার শক্তি। আমার দল আছে, আমার লোক আছে, তাছাড়া আমার কোনো সম্পত্তি নেই। তাহলে ইডি সিবিআই আমার পেছনে কেন লেগেছে দাদা? এই জন্যে যে আমি সরকারকে প্রশ্ন করি। যে সরকারকে প্রশ্ন করে সে দেশদ্রোহী হয়ে যায়। এটাই এই সময়কার কটু সত্য। তার পেছনে ইডি সিবিআই লাগিয়ে দেয়। সে মহারাষ্ট্রের নেতা হোক, সে দিল্লির হোক, বা ছত্তিশগড়ের হোক, বা পশ্চিমবঙ্গের নেতা হোক। রুলিং পার্টিতে কি সব ঋষি সাধু মহাত্মারা বসে আছেন নাকি? কখনো গিয়ে তাদের দিকে তাকান, তাদের পাশে যান। আমরা দিয়ে দেবো যদি কোনো তথ্য চাই তো। আপনি বলুন বলেছিলেন আপনি। যে আপনার কাছে 121 জনের ফাইল আছে এবং আপনি ইডিকে এত কাজ দিয়ে দেবেন যে ইডি দম ফেলার সময় পাবে না। অবশ্যই আমি এর কিছু দিয়েছিলাম বটেই, এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাহলে 121 জন অনেক কারা? আছে। এখন একটা বড় নাম এসেছে। কোন বড় নাম? এই মুহূর্তে সারা দেশে যা চলছে, এমন ব্যাপার যে ভাই, আমাদের মতন মধ্যবিত্ত মানুষ যারা চাকরি করে জীবনযাপন করে তাদের পেছনে ইডি সিবিআই তাড়া করে, ভেবে দেখুন। কিন্তু আমি ভয় পাই না। আমি জেলে গিয়েছিলাম, আমি আত্মসমর্পণ করিনি। আমি সিন্ধের সাথে পালিয়ে গিয়ে দল বদল করিনি।
আমার কাছেও অফার ছিল, দল বদলান, আমাদের সাথে আসুন। আমি আপনাকে কিন্তু কত যাইনি। টাকা অফার করা হয়েছিল? আমাকে কেউ কিনতে পারবে না, এটাই বড় সমস্যা। আমরা এমন মানুষ নই যাকে টাকা দিয়ে কেনা যাবে, কারণ আমাদের সারা জীবন বালাসাহেব ঠাকরের সাথে থেকে কেটেছে, যাকে কখনো টাকা দিয়ে কেনা যেত না। আমরা যা পেয়েছি তা এত বেশি, সেটা টাকার সাথে তুলনা করা যায় না সেটার। কিন্তু আপনি বলেছেন আপনার প্রাণ সংশয় আছে। আপনি অভিযোগ করেছেন যে একনাথ শিন্দের যে ছেলে, সে নাকি আপনাকে মারার জন্য সুপারি দিয়েছে। দেখুন, এখনো পর্যন্ত আমি কখনো এমন ধরনের অভিযোগ করিনি, এটা ঠিক কথা নয়। আমি ভীতু ব্যক্তি নই, কিন্তু আমার নেতা আমাকে বলেছিলেন যে উদ্ধব ঠাকরে বাবু তার কাছে এই তথ্য আছে, এই তথ্য তার কাছে রয়েছে, এবং কিছু লোক এসে আমায় বলেছে যে কিছু একটা ঘটছে, কিছু একটা হবে, কিছু ঘটতে চলেছে। তাহলে আমার কাজ হলো এই রাজ্যের পুলিশ বা স্বরাষ্ট্র মন্ত্রককে জানানো যে এই তথ্য আমার কাছে এসেছে, আপনারা এটা একটু দেখে নিন, ব্যাস এইটুকুই করেছি, আর কিছু নয়। কিন্তু দেবেন্দ্র ফডণবীস, যিনি হোম মিনিস্টার, তিনি বলেছেন যে এই বক্তব্য সঞ্জয় রাউত চাঞ্চল্য সৃষ্টি করতে দিয়েছে। দেবেন্দ্র ফডণবীসের একটি বিবৃতি আছে, যেটা একটি অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন বক্তব্য। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্য দেওয়া উচিত নয়। আপনি পরীক্ষা করে দেখুন, এই ধরনের বক্তব্য রাখলে আপনার সুনাম কিন্তু কমে যেতে পারে। আরেকজন আছেন, তিনি রুলিং পার্টির মিনিস্টার দীপক আচরেকর। তিনি বলেছেন যে সঞ্জয় রাউত যদি এমন কথা বলতে থাকেন তবে তাকে আবার জেলে পাঠানো হবে। হ্যাঁ, তিনি এটাই বলেছেন না, তার মনে হয় যে বিচার ব্যবস্থা তার রক্ষিতা হয়ে গেছে, সেই জন্য তিনি বলেছেন আমি তাকে জেলে পাঠাবো, আমি ওকে জেলে পাঠাবো। আদালত কি তার বাবার? আপনি বলুন আমায়। হ্যাঁ, আপনি আমাকে বলুন, একজন মন্ত্রী যদি এমন বিবৃতি দেন, তার মানে আপনি আইন ও বিচার ব্যবস্থা একেবারে পকেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এবং জনগণের কাছে ভুল বার্তা দিচ্ছেন। যদি আপনার সাহস থাকে তাহলে জেলে ঢোকান, দেখি আপনাকে তো দেখি কত বেশ ক্ষমতা। কয়েকদিনের জন্য জেলেও হ্যাঁ, তো যেতে বাইরে হয়েছিল। বেরিয়ে এলাম তো, হাসতে হাসতে গেলাম, আর ঠিক সেভাবেই হাসতে হাসতে ফিরে এলাম। আমরা কান্নাকাটি করিনি এই বলে যে কেন আমাদের জেলে রাখলে। ঠিক আছে, আপনার ইচ্ছা, আপনি আমাদেরকে জেলে পুরেছিলেন, আদালত আমাদের মুক্তি দিয়েছে, এসে গেছি, আর ফিরে এসে আবার লড়াই শুরু করে দিয়েছি। কিন্তু আপনার কি মনে হয় না আপনি একটু বেশি লড়াই করেন, সবার সাথেই লড়াই করেন? না, আমি সবার সাথে লড়াই করি না। সবার সাথে লড়ে কি লাভ? আমাদের 25 বছর ধরে বিজেপির সাথে বন্ধুত্ব ছিল, তখন তো লড়াই হতো না। তখন আমাদের লড়াই ছিল কংগ্রেসের সাথে, সবাই তখন খুশি ছিল। পাওয়ার সাহেবের সাথে লড়াই চলছিল, তখনও খুশি ছিল। যখন বিজেপির সাথে লড়াই শুরু হয়েছিল, তখন সঞ্জয় রাউত সম্পর্কে লোকেরা এইসব গুজব ছড়াতে শুরু করলো যে লড়াই করে। একটা কথা হচ্ছে, লড়াই করা আমাদের ধর্ম ও কর্ম। যদি আমরা আমাদের দলকে ধ্বংস করার জন্য বালাসাহেব ঠাকরে, উদ্ধব ঠাকরে, এই যে আমাদের পরিবার, তার বিরুদ্ধে কেউ যদি কাজ করে, তবে আমরা আমাদের অস্তিত্ব বজায় রাখার জন্য আমাদের শক্তি তো দেখাবই, তাই না? খুব বেশি হলে তোমরা কি করবে? হয়তো গুলি করবে, বা জেলে ভরবে, বা ভুলভাল সব মামলা করবে। এর বাইরে তুমি কি করতে পারবে? আমাদের